প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেভেন অফ সিমেন্ট মুক্তবাক অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় উন্নয়ন ও স্বার্থের দ্বন্দ্ব। আপনারা জানেন যে চট্টগ্রামের বাঁশখালীতে যে ঘটনা, যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে 4 জন নিহত হয়েছেন, সেখানে বিক্ষোভ হচ্ছে। আমরা এর আগে দেখেছি মোংলাতে বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে মানুষের বিক্ষোভ রয়েছে এবং অন্যান্য অনেক ক্ষেত্রে এর আগে কয়লা প্রকল্পকে কেন্দ্র করে উত্তরবঙ্গে আমরা ফুলবাড়িতে দেখেছি বিক্ষোভ হয়েছে। বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পকে কেন্দ্র করে বিক্ষোভ হয়ে থাকে। মানুষ কখনো সেটাকে পছন্দ করে, কখনো পছন্দ করে না। সাধারণ মানুষ তার জীবনযাত্রা উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন দেখতে চায়, বিভিন্ন ধরনের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তারা দেখতে চায়। একই সঙ্গে উন্নয়নকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠীর দ্বন্দ্ব থাকে। উন্নয়নকে কেন্দ্র করে অনেক সময় জনগণ এবং সরকার মুখোমুখি হয়ে পড়ে। উন্নয়নকে কেন্দ্র করে অনেক সময় সরকারের ভেতরে একাধিক গ্রুপ হয়, জনগণের ভেতরে একাধিক গ্রুপ হয়, বিভিন্ন লবিস্ট গ্রুপ দেখা দেয় এবং বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠীও পরস্পর মুখোমুখি হয়ে পড়ে, ফলে বিচিত্র স্বার্থের দ্বন্দ্ব দেয়। আসলে একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ, যে দেশ সবেমাত্র মধ্যম আয়ের পথে পা দিয়েছে, যে দেশ উন্নত হওয়ার চেষ্টা করছে, যে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পথে যেতে চায় এবং প্রায় 20 কোটি মানুষের কাছাকাছি তাদের ভাগ্য একটি সুন্দর ভাগ্য করতে চায়, সেই দেশের প্রেক্ষাপটে উন্নয়ন এবং স্বার্থের দ্বন্দ্বের স্বরূপটা এই মুহূর্তে কি এবং কি হওয়া উচিত সেটি নিয়ে আমরা মূলত আলাপ করবো। চট্টগ্রামের বাঁশখালীর এই হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষাপটেই আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে এখানে এসছেন নিজেরা করি সমন্বয়কারী এবং মানবাধিকার কর্মী খুশি কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি উন্নয়ন নিয়েই কাজ করেন সারা জীবন ধরে। রয়েছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর মুজিবুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এছাড়া আমাদের সঙ্গে আরো একজন যোগ দেবেন, তিনি এসে পৌঁছালে আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমি আলোচনাটা শুরু করতে চাই খুশি কবির আপনাকে দিয়ে। বাঁশখালীর ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? বাঁশখালীর ঘটনাটা আমার মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য নতুন একটা ঘটনা। সেটা না, নতুন বলতে এই কারণে যে যখনই উন্নয়নের নামে সাধারণ মানুষ, জনগণ তাদেরকে সম্পৃক্ত না করে কি করা হচ্ছে, কেন করা হচ্ছে, এগুলোকে না বিশ্লেষণ করে হুট করে জমি অধিগ্রহণ করা হয়, এগুলো তখন তারা জোরপূর্বক ভাবে তারা কোনো কর্মসূচি নিতে চেষ্টা করে, সেই ব্যাপারে যখন প্রতিবাদ করা হয়, সেই ব্যাপারে যখন তথ্যগুলো নিয়ে তারা যখন কথা বলতে চেষ্টা করে, তখন তাদের উপর মানুষরা প্রতিবাদ করা তাদের অধিকার আছে। এটা গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার তাদের প্রতিবাদ করা। সেখানে গুলি করে আমরা যেটা সরকারি সূত্রে জানি যে 4 জন মারা গেছে, কিন্তু বেসরকারি সূত্রে কেউ বলে 5, কেউ বলে 7, আমি জানি না। তো আমরা 4 জনই যদি ধরি, এই 4 জন মারা যাওয়া, 4 জন জীবন চলে যাওয়া, আর এদেরকে মেরেছে কারা? সরকার, সরকারের আদেশ অনুযায়ী। তো এইখানে মানুষের কথা শুনবো না, মানুষকে আমি সম্পৃক্ত করব না। আর আমি প্রশ্ন করলে, আমি প্রতিবাদ করলে আমাকে হত্যা করা হবে। 3000 লোককে তাদের কেস করেছে যে অজ্ঞাত পরিচয়, আরো 3000। এই 3000 মানে কি? এই মানে হলো যে প্রত্যেক বাড়ি থেকে চাঁদা উঠানোর একটা ব্যবস্থা করা হচ্ছে। এখন উন্নয়ন এইটা না যে আমি জোর করে একটা চাপিয়ে দিলাম কিছু কিছু ব্যক্তির স্বার্থে। ঠিক আছে, আমাদের পাওয়ার দরকার, আমি এটা অস্বীকার করছি না। আমাদের বিদ্যুৎ দরকার, জ্বালানি দরকার। তো বিদ্যুৎ কিভাবে, কোন প্রক্রিয়ায় করব, কোথায় করব, এটা রূপরেখা আছে স্পষ্টভাবে। রূপরেখা জনগণকে সম্পৃক্ত না করে আমি রূপরেখাটা করছি, যারা প্ল্যানার বা এখানে যারা আপনারা আছেন সবাই জনগণকে সংশ্লিষ্ট করে যদি রূপরেখা করতে হয়, বাংলাদেশের যে মতো দেশে যেখানে বিভিন্ন শ্রেণীর মানুষের বিভিন্ন মতামত আছে, পার্লামেন্টে বিতর্ক হতে পারে, সেটা একটা হতে পারে। পার্লামেন্টে বিতর্ক হতে পারে, কিন্তু এটা হলো একেবারে আন্তর্জাতিক নিয়ম যে যদি কোনো জায়গায় অধিগ্রহণ করা হয়, সেখানে প্রথমে তাদের সাথে আলোচনা করে তাদের সম্মতি নেওয়া। দ্বিতীয় হলো বাংলাদেশের আইন অনুযায়ী কি হয়। বাংলাদেশের আইন অনুযায়ী আপনি যমুনা মাল্টিপারপাস ব্রিজের কথা দেখেন, যমুনা মাল্টিপারপাস ব্রিজ, এটা আমাদের বঙ্গবন্ধু এখন সেতু, সেখানে কম্পেনসেশন প্যাকেজ কি দেওয়া হয়েছিল, কত টাকা দেওয়া হয়েছিল, কিসের জন্য দেওয়া হয়েছিল? বিশ্বব্যাংক তখন তো দিতে চায়নি ফান্ড সেজন্য আমাদের
এটা তো আমরা তারই টাকা দিয়েছিলাম লেভি তুলে। সেখানে তারা বলছে যে এই কম্পেনসেশন প্যাকেজ একদম খুব মানে বেশ একটা ভালো কম্পেনসেশন প্যাকেজ তাদেরকে দিতে চাই। কম্পেনসেশন প্যাকেজ হলো জমির দাম, গাছের দাম, ঘরের দাম ইত্যাদি, এগুলো যেটা হলো ভ্যালু, সেটা এখানে সেটা ছিল, সে ক বছর ধরে ছিল, সেটা এই পর্যায়ে আসতে কত টাকা খরচ হয়েছিল, নতুন জায়গা তার জন্য তৈরি করে দেওয়া, সেখানে সে যাওয়া, অসাধারণ সুন্দর ভাবে কোন ধরনের ডিসপিউট ছাড়া কম্পেনসেশন হয়েছে। অবশ্যই এখন যেটা হচ্ছে যে যখন জনগণ একটা চাচ্ছে, ওটাও হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আপনাদের বাসখালী ঘটনাটা তো ঠিক কম্পেনসেশন রিলেটেড নয়। এটা তো একটা কম্পেনসেশনের প্রশ্ন আছে কেন এখানে, যেটা হচ্ছে যে এটাতে তাদেরকে ঠিকভাবে যেভাবে তাদেরকে অধিগ্রহণ করা হবে, কি অবস্থা করা হবে, এগুলো কোনো কিছু তাদের সাথে আলোচনা করা হয়নি। কিন্তু সবচেয়ে বড় কথা যে এইখানে গুলি চালিয়ে হত্যা করার কোনো অধিকার নাই। আমরা যদি বলি এর চেয়ে মানে যেটা ছিল যে একবার ঝাড়খণ্ডে ভারতে 2011 সনে এপ্রিল মাসে সেখানে 6 জন মারা গেছিল, সেটা নিয়ে বিশাল তুলকালাম হয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ডক্টর সেলিম মাহমুদ, জ্বালানি বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। যে কথা বলছিলেন খুশি করি, আপনি শুনেছেন এসে যে এই যে একটা প্রকল্পকে কেন্দ্র করে মানে বিদ্যুৎ আমাদের দরকার, কিন্তু বিদ্যুতের জন্য তো প্রাণের দরকার নেই, বিদ্যুতের জন্য তো রক্ত ঝরার দরকার নেই, সেরকম ঘটনা ঘটছে। এবং ওনারা আরো একটা কথা বলছেন যে এই 600 কার ধরে কেন একটা পাওয়ার কোল বেস পাওয়ার প্ল্যান্ট কয়লা খনন ভিত্তিক, আপনার অভিমত কি এই ঘটনার প্রেক্ষাপটে? সেটা হচ্ছে যে দেখেন, সারা বিশ্বেই যেখানে আপনার একটা বিতর্ক আছে, স্পেশালি ডেভেলপিং ওয়ার্ল্ডে আর কি, ডেভেলপমেন্ট ভার্সেস এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যাল মুভমেন্ট, সোশ্যাল ইস্যুস। তো এখানে যে জিনিসটা হয়েছে, এখানে আসলে এটাকে খুব বাসখালীর ঘটনাটাকে আইসোলেটেড ভাবে দেখলে হবে না। এটা হচ্ছে কি আসলে আপনি জানেন যে আমাদের যে ডেভেলপমেন্ট যে পথ নকশা আর কি, বিদ্যুৎ এবং জ্বালানিকে কেন্দ্র করে, আপনি জানেন যে বিদ্যুৎ এবং জ্বালানির সাথে আমাদের অর্থনৈতিক উন্নয়নের একটা সরাসরি সম্পর্ক আছে। এবং বর্তমান সরকার গত কয়েক বছর বেশ কিছু সাহসী পদক্ষেপের মাধ্যমে বেশ কিছু অ্যাগ্রেসিভ জেনারেশন প্রজেক্ট দিয়েছিল বলে কিন্তু আজকে আমাদের জিডিপি গ্রোথটা স্টেবল আছে, 6+ এখনো, আনলাইক মেনি কান্ট্রিজ ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। তো এটা একটা সূত্রটা হচ্ছে যে আপনার যদি আমার জিডিপি গ্রোথ 1% আমি বাড়াতে চাই, তাহলে আমাকে টিপিক্যালি আপনার 1.8 থেকে 2% আমার এনার্জি কনজাম্পশন বাড়াতে হবে। তো ডেভেলপিং ওয়ার্ল্ডে কিন্তু এই ক্রাইসিসটা সারা বিশ্বে আছে। আপনার যে বিষয়টা হচ্ছে, আমি আপনাকে বলি, আমি শুধু একটা ঘটনা বলছি আর কি, যে আমাদের এখানে আমাদের যে একটা ইন্ডিজিনিয়াস ন্যাচারাল গ্যাস রিজার্ভ আছে, সেটা কিন্তু এখন ডিক্লাইন গত 1 দশক ধরে। কিন্তু এখন আমাদের অপশনটা হচ্ছে, ইমিডিয়েট অপশন ছিল আমাদের শর্ট টার্ম বেসিস কিছু কন্ট্রাক্ট তেল ভিত্তিক, আর লং টার্ম এন্ড মিড টার্ম কিছু কন্ট্রাক্ট হয়েছে গ্যাস বেস, যেগুলো সব আমাদের যে ইন্ডিজিনিয়াস গ্যাস আছে সবগুলোকে ধরে কিন্তু গ্যাস প্রজেক্টগুলো হয়েছে। এখন আমার লং টার্ম আমাদের এই পাওয়ার এন্ড এনার্জি সিচুয়েশনটাকে আমাদের ইকোনমির জন্য, দেশের জন্য সাস্টেনেবল রাখার জন্য কিন্তু আমাকে এই বর্তমান সরকারকে কিন্তু বেশ কিছু কোল ভিত্তিক প্রকল্প নিয়েছে। যদিও এখানে আসলে হচ্ছে কি, আপনি খেয়াল করেন এই বিষয়গুলো আইসোলেটেড না একেবারে। এবং আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি যে 4টা প্রাণ গেছে, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, উনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন কালকে, এবং এটা অত্যন্ত, যার গেছে সে জানে যে 4টা প্রাণ, এটা আমি খুব, তবে এটা আমার কাছে মনে স্থানীয় প্রশাসনের দায় দায়িত্ব আছে, যারা স্থানীয় প্রশাসনের কথা বলছি। কারণ এরকম ডেভেলপমেন্ট প্রজেক্ট, এর চেয়ে বড় বড় ডেভেলপমেন্ট অনেক প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, তারা এটাকে সামাল দিতে পারছে না। বিষয়টা হচ্ছে যে আপনার খেয়াল করেন যে আমাদের এখানে এই আমাদের সামনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কোল ছাড়া এই মুক্তি বিকল্প কোনো পথ নেই।
তিনটা এনার্জিকে আমি একজন গবেষক হিসেবে বলছি, তিনটা এনার্জিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। একটা হচ্ছে কোল, 2 LNG, 3 নিউক্লিয়ার। আপনি ইস্ট এশিয়ার দেশগুলো দেখেন, সাউথ কোরিয়া, তাইওয়ান, জাপান এবং চায়নার কিছু কিছু জায়গা, এই তিনটা ফুয়েলের উপর বেস করে কিন্তু তাদের, জাপান, সাউথ কোরিয়া, তাইওয়ানের কিন্তু নিজস্ব কোনো রিসোর্স নেই। তারা আপনার নিউক্লিয়ার, LNG এবং কোল দিয়ে করছে। এখন বর্তমান সরকার কিন্তু বেশ কয়েকটি, প্রায় 10,000 মেগাওয়াটের মতো, 10,000 এটা নিয়ে, মানে আপনার যেটা বাঁশখালীর যে প্রজেক্ট, সম্ভবত আমার না, মানে প্রায় 10,000 মেগাওয়াটের প্রকল্প কিন্তু হাতে রয়েছে। এখন এখানে আমাদের এখানে অর্থাৎ আমাদের টোটাল পাওয়ার জেনারেশনের যে ফুল মিক্স, সেখানে 2% হচ্ছে কোলের কন্ট্রিবিউশন। 2011 এবং 2000 কত প্ল্যান, কত কোল কত দূর নিয়ে যাওয়া হবে, কত আমরা নেবো? কারণ কোলের তো ক্লাইমেট চেঞ্জে তো কোলের একটা বিশাল না, এই জায়গাতেই আমাদের আপত্তি। আমি আপনাকে বলছি, 2011 এবং 2013, 2 সাল, 2 বছর বাংলাদেশ সরকারের ডেলিগেশন প্রতিনিধি হিসেবে আমি অলরেডি গিয়েছিলাম। মূল বিষয়গুলো ছিল যে আগামী 10-15 বছর বাংলাদেশ বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে আমাদের কি কি ফাইন্যান্সিয়াল নিড আছে, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক ডেভেলপমেন্ট পার্টনার কি কন্ট্রিবিউশন থাকবে, এই নিয়ে ডিসকাশন। 2011 এবং 2013-তে আমি লক্ষ্য করলাম আর কি আমাদের ডেলিগেশন যে ওয়ার্ল্ড ব্যাংক ডেভেলপমেন্ট পার্টনারদের বাংলাদেশে কোল ভিত্তিক প্রকল্পের ব্যাপারে ভীষণ আপত্তি আছে। এবং 2011 সালে তারা আমাদেরকে বলল যে তারা বাংলাদেশে কোনো কোল ভিত্তিক প্রকল্প দেখতে চায় না এবং সাপোর্ট দেওয়ার কথা। 2013-তে আমাদের মাননীয় জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে আমরা গিয়েছিলাম, তখন আমাদের সাথে তাদের যে ডায়ালগ, তারা বলছে যে না, কোনো ক্রমেই তারা বাংলাদেশে কোল ভিত্তিক প্রকল্প দেখতে চায় না। তারপরে তাদেরকে বললাম যে দেখো, তোমাদের যে পলিসি, ওয়ার্ল্ড ব্যাংকের পলিসি, সেখানে বলা আছে যে সমস্ত দেশের আর কোনো অপশন নাই, অর্থাৎ কোল ছাড়া আর কোনো অপশন নেই, সেখানে আমরা ফান্ডিং করবো, ফাইন্যান্স করবো, ইভেন প্রাইভেট সেক্টরকে আমরা প্রমোট করবো। তো আমরা তাদেরকে দেখালাম আমাদের যে টোটাল অপশন নেই বলে আমাদের টোটাল পাওয়ার জেনারেশন যে ফুল মিক্স, সেখানে <2% হচ্ছে কোলের কন্ট্রিবিউশন। এমন যদি এটা 20% বা 30% বা 25%, তাহলে তোমরা বলতে পারো। তো আমাদের আর কি অপশন? আমাদের গ্যাস নেই। আমি একটু যেতে চাই ডক্টর মজিবুর রহমান আপনার কাছে। বাঁশখালী প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টর, তো সেটা তো গভর্নমেন্টের দায়িত্ব কি, সেটা তো বলবেন না? আচ্ছা, আমি এটা শেষ করে নিই। তো যেটা বলছিলাম যে ওয়ার্ল্ড ব্যাংক বেশ কিছু ডেভেলপমেন্ট পার্টনারদের বাংলাদেশের এই কোল ভিত্তিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে তাদের আপত্তি তুলে রয়েছে, তাদের আপত্তি আছে। তারপরে যখন আমরা তাদেরকে বুঝালাম যে আমরা তাহলে আমাদের কোনো অপশন নেই, তোমাদের সাপোর্ট না করে তাহলে আমরা, তখন তারা বললো যে না, তারা জেনারেশন প্রজেক্টে সাপোর্ট করবে না, তাদের ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন বা ইভোকেশন সাপোর্ট করবে। পরবর্তীকালে খেয়াল করেন, এই যে রামপাল নিয়ে এত হইচই হলো, এই রামপালটা সাইন করার পর কিন্তু আজকে অন্যান্য প্রজেক্টগুলো সাইন হয়েছে। এবং রামপালের পরে এবং তখন গভর্নমেন্ট একটা স্ট্র্যাটেজি নিল যে জিতে যাবে, যে আপনার চায়নার সাথে প্রজেক্ট হচ্ছে, জাপানের সাথে হচ্ছে জায়গা প্রজেক্ট, মালয়েশিয়ার সাথে হচ্ছে, সিঙ্গাপুরের সাথে। এখন হচ্ছে কি, এই যে আমার কাছে যেটা মানে, আমি যতটুকু আজকে আমি সারাদিন বেশ কয়েক জায়গায় ফোনে কথা বলেছি, আমাদের কাছে যেটা মনে হচ্ছে এর পিছনে একটা ষড়যন্ত্র আছে। অর্থাৎ আমাদের যে উন্নয়ন যেটা হচ্ছে ইমিনেন্ট, অবশ্যম্ভাবী, এর পিছনে যে একটা কুচক্রি ষড়যন্ত্র, সেটাও বড় কথা। একটা তো স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, আর একটা হচ্ছে ষড়যন্ত্র। আমি তো যদি ডক্টর মজিবুর রহমান কাছে আমাদের সমাজ দিকে খেয়াল রেখে, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? ফার্স্ট অফ অল, আমি যারা ওই বাঁশখালীতে যে 4 জন লোক মারা গেছেন, তাদের প্রতি আমি সহানুভূতি জানাই, তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আমরা দেশে উন্নয়ন চাই, কিন্তু আমরা কোনো রক্ত দেখতে চাই না, প্রাণ দেখতে চাই না যে অকালে ঝরে যাবে। যার প্রাণ যায় তার পরিবার চিরকালের জন্য অসহায় হয়ে পড়ে। সেকেন্ডলি, উন্নয়ন যদি আপনি বলেন, উন্নয়ন এবং আপনার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বোথ উইথ দ্য জেনারেল পিপুল, এবং যদি ব্যবসায়ী সম্প্রদায় সেখানে থাকে, এই কনফ্লিক্টটা পৃথিবীর শুরু থেকে আছে, শেষ পর্যন্ত থাকবে। তবে এই কনফ্লিক্টের চরিত্র আবার কান্ট্রি ভেদে ডিফারেন্ট। একটি হচ্ছে ধরেন যে কান্ট্রিটা ঘনবসতি বপন্ন
আর একটা আলাদা হবে চিত্র। যে কান্ট্রিটা খুব স্পার্স, যেখানে লোক সংখ্যা কম, তার প্রবলেমটা ভিন্ন। যে দেশের ভিন্ন গোত্র বেশি থাকে সেখানে প্রবলেমটা ভিন্ন, যেমন নেপাল, ইন্ডিয়া। হ্যাঁ, তা আবার যেখানে আয়ের লেভেলের উপরে আবার এই কনফ্লিক্ট ডিফারেন্স আছে। বাংলাদেশে টিপিক্যালি একটা ঘনবসতিপূর্ণ একটা দেশ এবং নিম্ন আয়ের দেশ। এখন আমরা নিম্ন মধ্যবিত্ত আয়ের দিকে যাচ্ছি। সুতরাং এই ক্ষেত্রে আপনার এই জনগোষ্ঠীর কিছু কিছু জনগোষ্ঠীর সাথে আপনার উন্নয়নের একটা কনফ্লিক্ট থাকবে, সবসময় থাকবে, যেটা অর্থাৎ আপনি যে এত ঘন জনবসতি যেখান দিয়ে আপনি একটা কাজ করতে যাবেন কেউ না কেউ একজন এফেক্টেড হবে, এত বেশি লোক আমাদের। আর আরেকটা প্রবলেম হলো আমাদের এই রূপরেখায় যে কাজটি আরো করতে হতো, আপনার এর আগেও আমি বহুবার বলেছি, একটা ব্যাপারে আমি খুব খুশি যে সরকার এখন 60টা জেলায় 60টা ইকোনমিক জোন করেছে। এইটি যদি আমরা 10 বছর আগে করতাম তাহলে যেখানে সেখানে ইন্ডাস্ট্রি, যেখানে সেখানে আপনার শিল্প কারখানা গড়ে উঠত না। আর কিছু জমি, শিল্প জমি এবং সংরক্ষিত বন বা অন্যান্য যে এগুলো সব দেশে এরা করে কি, এটা সার্ভে করে আলাদা করে চিহ্নিত করা হয়ে যায়। আমাদের দেশে সেটি এখনো করা হয়নি। করা হয়নি যে এটা কারো ব্যর্থতা নয়, করা হয়নি মানে যে করা হচ্ছে। আস্তে আস্তে আমি দেখলাম যে সরকারের একটা উদ্যোগ আছে। আর এখানে যেটা প্রবলেম সেটা হলো এই কোল পাওয়ারের ব্যাপারে উনি যেটা বলেছেন এটা ঠিক, যে কোল হচ্ছে সবচেয়ে একটা কম খরচের মাধ্যম এবং স্বল্প সময়ে এটাকে নিয়ে আসা যায় জ্বালানিতে। এবং বর্তমান সরকারের আমি আপনাকে বলবো যতগুলো অ্যাচিভমেন্ট আছে তার চাইতে যদি আপনার র্যাঙ্কিং করতে হয় তাহলে বিদ্যুৎ ক্ষেত্রের অ্যাচিভমেন্ট কিন্তু একটা সাংঘাতিক একটা যুগান্তকারী অ্যাচিভমেন্ট। বাট স্টিল উই নিড মোর পাওয়ার। কারণ আমাদের যে জনসংখ্যা সেই জনসংখ্যা অনুযায়ী পার ক্যাপিটাল কনজাম্পশন অফ ইলেকট্রিসিটি স্টিল ফার লেস দেন এনি মিডল ইনকাম কান্ট্রি। তো সুতরাং এটা বাড়াতে হবে, এটা বাড়বে। আর এই যে বিদ্যুৎ কেন্দ্রের যেটা বাঁশখালীর কথা বললেন আর যেটা একটু আগে আপা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন রামপালের কথা, দিজ আর টু ডিফারেন্ট থিং। কারণ রামপালের বিদ্যুৎ কেন্দ্রটা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট আন্ডারটেকিং আর বাঁশখালীর বিদ্যুৎ কেন্দ্রটা হচ্ছে প্রাইভেট আন্ডারটেকিং। কিন্তু দুটো জিনিসের একটা জিনিস কমন হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট কমিউনিকেশন। যখনই আপনি একটা টেক অফ স্টেজে যাবেন তখন আপনার যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে they must be expert on the development communication. আপনি ওনার সঙ্গে আমি একমত যে স্থানীয় প্রশাসনের বোধহয় এই ডেভেলপমেন্ট কমিউনিকেশন সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, কোনো আইডিয়াই নেই। আবার যারা ওখানে এন্টারপ্রেনার তাদেরকেও বোধহয় প্রপারলি অ্যাডভাইস করা হয় না বা তাদের কোনো এক্সপার্ট নেই ডেভেলপমেন্ট কমিউনিকেশনটা করার। রামপালের ব্যাপারে যেটা দেখেন সংঘাতটা কিরকম, সংঘাতটা হলো যেমন ধরেন আপনাকে আমি উদাহরণ দিই, একটা ভারতের উদাহরণ যদি দিই, সিন্দুরের মানুষ ধানের জমি দিবে না। হ্যাঁ, সিন্দুরের মানুষ ধানের জমি দেবে না, যার ফলে সব ইন্ডাস্ট্রি গুজরাটে চলে গেল। তাতে পশ্চিমবাংলার কোনো লাভ হয়নি। গুজরাটে আগেই ছিল না, ওখান থেকে আবার চলে গেল গুজরাটে। গুজরাটে আগেও ছিল, ওখান থেকেও চলে গেল। তাতে কিন্তু পশ্চিমবাংলার মানুষের খুব লাভ হয় নাই। কিন্তু এথনিসিটি, নিজের বাপের ভিটা, এটা মানুষ কোটি টাকায় ছাড়তে চায় না, তার জন্য জীবন দেয়। এবং তার এক্সাম্পল যদি দিই আপনাকে, সেটা হলো আমাদের পার্বত্য চট্টগ্রাম। আমরা শত আন্তরিকতা, শত চেষ্টা সত্ত্বেও পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন করতে পারছি না। কারণ কি, তারা ওইখানেই থাকবে, ওইভাবেই থাকবে। এবং এই ঘটনা শুধু এখানে না, আপনি যদি অন্যান্য বড় দেশেও যান তাও আপনি পাবেন। বনের ভিতরে ঘর করে সে থাকবে, তাকে ডিসপ্লেস করা যাবে না। রামপালে যেটা আমি দেখেছি, যে রামপালে আমরা যেমন এটাকে বাধা দিই, আমরা ফুলবাড়িতে বাধা দিই, অথচ রামপাল কিন্তু এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়ার অনেক বাইরে, অনেক বাইরে, কিন্তু আমরা তারপরেও বাধা দিচ্ছি। এই যে একটা ডিবেট হতে পারে, আমরা একটা বিরতি নিয়ে এসে ডিবেটটা করবো। আমি এক সেকেন্ড শেষ করে নিই বাঁশখালী সম্পর্কে। তো কাজেই রামপাল দিয়েও কিন্তু আমরা ডিবেট করি, প্রচুর ডিবেট আমরা করছি, কিন্তু আমরা কেউ ইন্টেলেকচুয়াল ডিবেটে যাচ্ছি না যে এখানে যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সুন্দরবনের একটা এনভায়রনমেন্টালি ক্রিটিক্যাল এরিয়ার একটা ম্যাপ করা হয়েছে। এটা কিন্তু বাংলাদেশ সরকার করেনি, এটা করেছে ইন্টারন্যাশনাল বডি। আমি ম্যাপটাও নিয়ে এসেছি, আপনি দেখতে পারেন। রামপাল তার বাইরে। আমাদের দেশে বিদ্যুৎ দরকার, উনি যেটা বলেছেন কয়লা বিদ্যুৎ। কয়লা বিদ্যুৎ আবার কয়লা আবার দুই ধরনের, কয়লা বিদ্যুৎও আবার দুই ধরনের। একটা হচ্ছে ক্লিন কোল, আরেকটা হচ্ছে নর্মাল কোল। এটা যদি ক্লিন কোল হয়
ক্লিন কোল হলে যে আপনি যেটা বললেন যে বায়ু দূষণ এটা কম, ক্লিন কোলে বায়ু দূষণ অত্যন্ত অত্যন্ত কম, অত্যন্ত অত্যন্ত কম, মানে নীল না, নীল তো আপনার তেলেরও না, নীল শুধু নীল ন্যাচারাল গেছে তাও নীল। আমরা একটা বিরতি নিয়েছি, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, তাহলে পরের অংশ সে পোষাতে পারবো না। আমরা সেই দর্শক ফিরছি একটু পর, থাকুন আমাদের সাথে। ঠিক আছে। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট 60% ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাটবদ্ধ নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। সেভেন হার্স সুপ্রিম সিমেন্ট। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে তাকে ডেড স্কিন সেলসের নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভিতরে গিয়ে ডেড সেলস তৈরি করে আর বের করে আনে নতুন হোয়াইট সেল। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডসের কাজ। এখন 50 গ্রাম শুধু শিশুর থেকেও বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ, এই তো সময় বাংলাদেশ। দূর থেকেও পাশেই যেন নির্ভরতার স্পষ্ট আওয়াজ, এবার হবেই বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ, এবার কি আর কথা হবে সুপার স্পিডে বাংলাদেশ। এই তো সময় বাংলাদেশ, এই তো সময়, সময় চলবে সুপার স্পিড, সুপার থ্রি কাভারেজ, সুপার ফাইভ ক্যান্টিনিউ, গ্রামীণ সুপার নেটওয়ার্ক। এই তো সময় বাংলাদেশ, সম্ভব গ্রামীণ। পানির সাথে আমি গভীর ভালোবাসা, আর সেই ভালোবাসার কারণ সবচেয়ে বিশুদ্ধ পানিতে আমরা পৌঁছে দিই আপনার তৃষ্ণা মেটাতে। স্পা ও ড্রিঙ্কিং ওয়াটার, পানির জন্য ভালোবাসা। আরে আরে চাঁদ মামাকে দিলে বলে নামে বেড়ে যায় বাবা। বিড়ালের তো অনেক লোক, তাইও শীত লাগে না বাবা। রেডি হচ্ছি, না হলে ওর সাথে পারি কি করে বলেন? জুনিয়র হরলিক্সের 20টি ভাইটাল মাইক্রোনিউট্রিয়েন্ট ও যথাযথ ফিজিক্যাল গ্রোথ আর দিয়েছে ওর ব্রেন ডেভেলপমেন্টের ফাংশনের সহায়তা করে। রোজ জুনিয়র হরলিক্স খাচ্ছে আর শরীর ও বুদ্ধিতে তরতর করে চলছে। ক্রিকেট মাঠে আত্মবিশ্বাসে এখন তুমিও চলে ওঠো নতুন করে, কারণ নতুন রবি সংযোগে থাকছে মাত্র 9 টাকায় 1 GB ইন্টারনেট। আরো আছে 112 টাকা সমমূল্যে ইউরোলি দর্পণ ও একটি 29 টাকা স্ক্র্যাচ কার্ড। নতুন সংযোগ কিন্তু সাথে নিয়ে আসুন জাতীয় পরিচয়পত্র আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। রবি। কি দেখো? তোমার ছবি। আমাকেও দেখি। আর চুরির জন্য ভালোবাসা হোক আরো গভীর। প্রতিটি জুড়ি মিনিটে 200 মিনিটে 15 টাকা এবং 350 মিনিটে 25 টাকা ছাড়। আপনারাও করুন, কারণ তাপমাত্রার উত্তাপ এখন আরো বেশি। সার্ভিলাক অথবা পেপসি 1 ও 2 লিটারের হলুদ চাপের নিচে করতে 6969 নম্বরে SMS করুন আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকার টক টাইম। প্রতিদিন একটি LED টিভি আর প্রতি ঘন্টায় একটি মোবাইল ফোন। উচ্ছ্বাস ছড়িয়ে দিন সবার মাঝে। কনসেপ্ট নিয়ে এলো দারাজ বৈশাখী মেলা। 8 থেকে 14 এপ্রিল শপিং করুন দারাজ থেকে, লুফে নিন সর্বোচ্চ 70% পর্যন্ত ছাড়। ভিজিট করুন daraz.com.bd। অবৈধ অনবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আপনার বন্ধুর সচল এয়ারটেল কানেকশন বায়োমেট্রিক পদ্ধতিতে করুন রি-রেজিস্ট্রেশন। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 2 GB পর্যন্ত ইন্টারনেট। তাই দেরি না করে এখনই আপনার এয়ারটেল কানেকশন রি-রেজিস্ট্রেশন করুন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আটা ফাটে চলছে শহর জুড়ে, যদি থাকেন তবে তো না ফাটে ফাটে। তাই ব্যবহার করুন 100% ভার্জিন ম্যাটেরিয়ালসে তৈরি ফুড গ্রেডের পেন্টল সামগ্রী, যা অধিক টেকসই, সহজে থাকে না, ভাঙে না, এরপর নিশ্চিন্ত বন্ধু।
আমাদের কাজ প্রতি মিনিটে কত কিছু হয়ে ওঠে, এই জন্য তা রাখুন ড্যান্ড্রফ ফ্রি। হেড এন্ড শোল্ডার আপনাকে রাখে 100% পর্যন্ত ড্যান্ড্রফ ফ্রি বন্ধু। আমার আছে ড্যান্ড্রফ ফ্রি কাজ সারা জীবনের জন্য। শান্তি আনতে লাইফস্টাইল কিনলাম নতুন সিমটা, সকালে এক করবে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম সাথে গেলে বোনাসটা বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কালেকশনে। এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশে উৎপাদিত পেপসিকোর আন্তর্জাতিক ড্রিঙ্কিং ওয়াটার ব্র্যান্ড। আমি শ্যাম্পু করার কয়েকঘন্টা পরেছেন এগুলো শ্যাম্পু পরিচর্যা সোশ্যাল কন্ডিশনার। এটা আছে পারফেক্ট টেকনোলজি, চলে যাচ্ছে আউটফিট সারাদিন সবসময়। কখন আসবে, রেডি হবে? পারফেক্ট কন্ডিশনার থাকা ফিট সারাদিন সবসময়। 7 হর্স সুপ্রিম সিমেন্ট 60% ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। এখন ফেয়ার এন্ড লাভলি ম্যাক্স প্ল্যানের 50 গ্রাম প্যাকের সাথে পাচ্ছেন একটি আকর্ষণীয় ইয়ারফোন ফ্রি। সানসিল্ক নিয়ে এলো দারাজ বৈশাখী মেলা। 8 থেকে 14 এপ্রিল শপিং করুন দারাজ থেকে। লুফে নিন সর্বোচ্চ 70% পর্যন্ত ছাড়। ভিজিট করুন daraz.com.bd। অবৈধ অনবন্ধিত সিম ব্যবহার দেশ ও জাতির জন্য বিপজ্জনক। আপনার বন্ধুর সচল এয়ারটেল কানেকশন বায়োমেট্রিক পদ্ধতিতে করুন রি-রেজিস্ট্রেশন। রি-রেজিস্ট্রেশন সফল হওয়ার পর 19 টাকা রিচার্জ করলেই পাবেন 3 GB পর্যন্ত ফ্রি ইন্টারনেট। তাই দেরি না করে এখনই আপনার এয়ারটেল কানেকশন রি-রেজিস্ট্রেশন করুন। এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। আপনারা করুন, কারণ তাপমাত্রার উত্তাপ এখন আরো বেশি। 7 আপ অথবা পেপসি 1 ও 2 লিটারের হলুদ কাপের নিচে করতে 6969 নম্বরে SMS করুন। আর প্রতিদিন 10,000 জন জিতে নিন 20 টাকা টক টাইম, প্রতিদিন একটি LED টিভি আর প্রতি ঘন্টায় একটি মোবাইল ফোন। উচ্ছ্বাস ছড়িয়ে দিন সবার মাঝে। এমন করতে কিছু ফিল করলি? করো, এখন করো, এরপর পোকা হতে পারে। বরফ হতে পারে। ব্রাশ করার কয়েক ঘন্টা পর আবার জাম অ্যাটাকের লক্ষণ। বছরের জামে চেক 12 ঘন্টার সুপিরিয়র পাওয়ার, যা ডায়াবেটিস সংক্রমণকারী জীবাণুদের বিরুদ্ধে লড়াই করে লাগাতার। এখন থেকে টিউশন করিস। বছরের জামে চেক। শান্তি আনতে লাইফস্টাইল কিনলাম নতুন সিমটা, সকালে এক করবে সন্ধ্যায় আরেকটা, মেয়াদের চাপ চরম সাথে গেলে বোনাসটা বোনাসটা। কথা আর ইন্টারনেটের বেস্ট অফার শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কালেকশনে। এয়ারটেল দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এ হলো নতুন বই। এতে আছে লেবুর শক্তি আর হাজারো ফুলের সুবাস। জানি। ও মা, এখন দুটি দারুণ সুবাসে 7 হর্স সুপ্রিম সিমেন্ট 60% ট্রাই ক্যালসিয়াম সিলিকেট সমৃদ্ধ 7 হর্স সুপ্রিম সিমেন্ট সঠিক সময়ে জমাট নিশ্চিত করে আপনার বিল্ডিং এর সুস্বাস্থ্য। 7 হর্স সুপ্রিম সিমেন্ট। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি 7 অক্টোবর মুক্তবাক অনুষ্ঠানে উন্নয়নের স্বার্থের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছিলাম।